আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আজ থেকে টানা কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, এই স্কিম বাস্তবায়িত হলে শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন। এ বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শিক্ষকদের কর্মবিরতি এবং এর কী প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ে? নিপা, আপনি যেটি খবরেই বলছিলেন সেই হিসেবে গতকালই এটি ঘোষণা ছিল যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস থেকে শুরু করে মানে এক ধরনের সর্বাত্মক যে কর্মবিরতি সেটি কিন্তু গতকালই ঘোষণা করা হয়েছিল যে আজ থেকে সেটি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা একটু বলি, সেটি হচ্ছে যে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। তো সেই জায়গা থেকে যে একটি বিশেষ আনুষ্ঠানিকতাও আছে। সকালে আমরা দেখেছি যে একটি র্যালি, বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের করা হয়েছে। সেই সঙ্গে আলোচনা সভা মিলিয়ে আজকে একটা এই বিশ্ববিদ্যালয় দিবস হিসেবেও কিন্তু একটি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অন্যরকম একটি ব্যস্ততা আছে। তো তারপরও যেহেতু পূর্ব ঘোষণা সেই অনুযায়ী আমরা কলা ভবনের ঠিক নিচের যে জায়গাটি আছে সেখানেই নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু এই গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক যারা আছেন তারা এই যে সর্বজনীন পেনশনের যে প্রত্যয় স্কিমটি আছে সেই স্কিমটি প্রত্যাহারের দাবিতেই কিন্তু তাদের এই কর্মবিরতি এবং অবস্থান যে কর্মসূচি সেটি অব্যাহত আছে। আজকেও হবে, সেটি দুপুর 12টা থেকে হবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কিন্তু তাদের যে সর্বাত্মক যে কর্মবিরতি সেটিও কিন্তু তারা পরিচালনা করছেন। গতকালই তারা ঘোষণা দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আজকেও তো সব মিলিয়ে যদি নিপা বলি তাহলে বলতে হবে যে এই যে বিশেষ একটি সর্বজনীন যে স্কিম সেই স্কিমের যে প্রত্যয় স্কিমটি রয়েছে সেটি নিয়েই আসলে মূলত শিক্ষকদের যে দাবি, এটি প্রত্যাহারের যে দাবি সেটি নিয়েই কিন্তু তারা আছেন। তারা এমনও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আসলে এটি দাবি মানা না হয় তাহলে এরপরে আরও যে একটু কঠোর যে অবস্থান কর্মসূচি তারা আসলে পালন করবেন, এমনকি সেটি হয়তো আসলে প্রসার বাড়বে, পরিসর তারা বাড়াবেন, এমন কিন্তু এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তিনিও কিন্তু একটি বিবৃতিতে দিয়েছেন, কথা বলেছেন যে বিষয়টিকে কিভাবে আরও আলোচনার মাধ্যমে এটিকে একটি সমাধানে আনা যায় সে আশ্বাসও কিন্তু তিনি গতকালই দিয়েছেন। একই সঙ্গে একটি প্রজ্ঞাপনও কিন্তু জারি করা হয়েছে। আমরা নিশ্চয়ই সেটিও আপনার জানা আছে যে অন্ততপক্ষে আজ থেকে সব ধরনের পরীক্ষা ক্লাস সর্বাত্মক বিরতিতে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কিছু কলেজ আছে সেই কলেজের পরীক্ষাগুলো শুধু অনুষ্ঠিত হবে, এমনটাও কিন্তু সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে। নিপা। আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন, আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে কক্সবাজারে বৃষ্টিপাত কেমন হচ্ছে আর পাহাড় ধসের আশঙ্কার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের কি উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? নিপা, আপনি জানেন যে গত শনিবার থেকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়েছে কক্সবাজারে এবং এই কক্সবাজারে বৃষ্টিপাতের কারণে আবহাওয়া অধিদপ্তর পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন মাইকিং করছে, যেখানে পাহাড় ধসের আশঙ্কা থাকে সেখানে মাইকিং করা হচ্ছে সাধারণ মানুষকে পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু সাধারণ মানুষ সেই কথা কোনো কারণে কর্ণপাত করে না, তারা ঘর ছেড়ে কোথাও যেতে চাচ্ছে না। এদিকে প্রশাসন জোর দিয়েছে যেন তারা কোনো অবস্থায় ওখানে থাকতে না পারে। তারপরে প্রশাসনের পক্ষ থেকে বারবার জোরাজুরি করার পরেও তারা কোনো ধরনের কর্ণপাত করছে না। এদিকে কক্সবাজারের যে সব এলাকায় আশঙ্কা করা হচ্ছে পাহাড় ধসের, বিশেষ করে গোনারপাড়া, কলাতলি এবং টার্মিনাল এলাকা, কলাতলি এলাকা, পাহাড়তলি এলাকা, এই এলাকাগুলোকে রাতভর মাইকিং করা হয়েছে এবং রাতভর মাইকিং করার পরেও কিন্তু তারা কোনো অবস্থা সরাতে পারেনি। তবে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছিলাম, তিনি যেটা জানিয়েছেন জেলা প্রশাসন পক্ষে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য, যেন পাহাড় ধসে কারো যেন কোনো মৃত্যুর ঘটনা না ঘটে। এই বিষয়টা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর বৃষ্টিপাতের কথা বলা হলে যে গত রাত প্রচুর বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে হয়তো কোনো না কোনো দুর্ঘটনার আশঙ্কা করাই যাচ্ছে। নিপা। হারুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলার 8 বছর পূর্তি আছে।
নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামিকে হাইকোর্ট গত বছর আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, হাইকোর্টের রায়ের কপি পাওয়ার পর আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় 2016 সালের 1 জুলাই রাতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। এতে ইটালির 9 নাগরিক, জাপানের 7, ভারতের 1 ও 3 বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় মামলা হলে 2019 সালের 27 নভেম্বর বিচারিক আদালত রায় দেয়। রায়ে 7 জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। পরে 2019 সালে মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তির জন্য হাইকোর্টে নথি পাঠানো হয়। আসামিরা জেল আপিলও করেন। পরে অগ্রাধিকার ভিত্তিতে মামলার শুনানি শেষে গত বছরের 30 অক্টোবর রায় দেয় হাইকোর্ট। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 7 আসামি রাকিবুল হাসান ওরফে রিগান, জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ওরফে রিপন ও শরীফুল ইসলাম খালেদ কারাগারে রয়েছেন। বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চের দেয়া ওই রায় এখনও প্রকাশিত হয়নি। আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। কিন্তু এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। আসামিদের অনুকম্পা দেখানোর সুযোগ নেই বলেও জানান তিনি। বলেন, সর্বোচ্চ সাজাই তাদের প্রাপ্য। নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য, কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই। হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার পর আসামিরা চাইলে আপিল করতে পারবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এনবিআরে দুর্নীতির কারণে সরকারের রাজস্ব আদায়ে ঘাটতি থাকছে বলে মত বিশ্লেষকদের। এই জন্য বিচার ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ তাদের। দুদকের আইনজীবী বলছেন, অবৈধ আয়ে অর্জিত সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে আদালতের অনুমতি চাওয়া হচ্ছে। ছাগলকাণ্ডের পর নিজের দুর্নীতি ঢাকতে সন্তানকে অস্বীকার করেন এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান। আবার নিজের সামাজিক অবস্থান নষ্ট হওয়ায় বাবার প্রতি ক্ষোভ প্রকাশ করেন মতিউরের মেয়ে। বিশ্বাস করেন, আমার বাবার এনে আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার। আমার তার উপর জিদ, কারণ সে যদি সত্যি করে থাকে, আমি যদি আরও প্রমাণ পাই, আমি যদি আসলেই দেখি, কারণ এখনও আমার মনে হইতেছে ফেক হইতে পারে, বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ুম না। সে আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, সে আমাদের ধোকা দিছে। আমি তাকে ছাড়ুম জীবনও না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। অভিযোগ রয়েছে, দুর্নীতির টাকায় মতিউর তার স্ত্রী, ছেলে মেয়ে ও স্বজনদের নামে গড়েছেন প্লট, ফ্ল্যাট, বাড়ি, রিসোর্ট, কোম্পানি সহ নানা সম্পদ। আরেক এনবিআর কর্মকর্তা ফার্স্ট সেক্রেটারি ফয়সালের আছে হাজার কোটি টাকার সম্পদ, এমনটাই জানিয়েছেন দুদকের আইনজীবী। ফয়সালের স্ত্রী, শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন স্বজনের নামে রয়েছে বিপুল সম্পদ। দুদক বলছে, এসব সম্পদের বিষয়ে অনুসন্ধান চলার সময়ই হাত বদল বা বিক্রির পায়তারা করেন অভিযুক্তরা। আদালত জব্দের নির্দেশ দিয়েছে এই কারণে যে পরবর্তীতে এখনই যদি জব্দ করা না হয়, পরবর্তীতে এগুলো ব্যাহত হয়ে যেতে পারে, তার মানে রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, যথাযথ কর পরিশোধ না করতেই সম্পদশালীরা এনবিআরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। যারা কর দেয় না তাদের কাছ থেকে আসলে এটা মোটা অঙ্কের টাকা তারা নিয়ে থাকে। ফলে কি হয়, আমাদের দেশে আপনি দেখেন যে ট্যাক্স জিডিপি রেশিও যদি দেখেন অনেক কম। কারণটা হলো আমাদের যারা আসলে ট্যাক্স কালেক্ট করে যারা বা এনবিআর কর্মকর্তা যারা, তাদের দুর্নীতি, কারণ তাদেরকে ঘুষ বা উপটোকন দিলে এটা থেকে মুক্তি মেলে। যে কোনো প্রতিষ্ঠানে কি দুর্নীতি বা দুর্নীতি কোথায় সুযোগগুলো আছে, সেটা তো ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাই সবচেয়ে ভালো বোঝে। এই জন্য আমরা বলবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার যে রুলস আছে, তার যে রেগুলেশনস আছে, সেগুলো যাতে স্ট্রিক্টলি ফলো করা হয়, তাইলে এই ধরনের বড় বড় রাগবল তৈরি হওয়ার সুযোগ পাবে। তারা বলছেন, আইনের সঠিক প্রয়োগই পারে দুর্নীতির লাগাম টানতে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। অ্যান্টিভেনম প্রয়োগ করলে মানুষের শরীরে সাপের বিষের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ঘোড়ার শরীরে সাপের বিষ ঢুকিয়ে তৈরি করা হয় এই প্রতিষেধক, কারণ ঘোড়ার শরীর শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।
আজ থেকে 130 বছর আগে অ্যান্টিভেনম আবিষ্কার করেন ফ্রান্সের ব্যাকটেরিয়া বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালমেট। তখন তিনি ছিলেন ভিয়েতনামে, যা ফ্রান্সের উপনিবেশ, কাজ করছিলেন রেবিস ভ্যাকসিন নিয়ে। তখন তিনি লক্ষ্য করলেন বর্ষাকালে ভিয়েতনামের সাইগনে গোখরা সাপের উপদ্রব বেড়ে যায় এবং সাপের কামড়ে অনেক মানুষ মারা যায়, তবে সাপের কামড়ে ঘোড়ার কোনো ক্ষতি হয় না। তখন ক্যালমেট পরীক্ষা করে দেখলেন ঘোড়ার দেহে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সৃষ্টি হয়। 1890 সালে আবিষ্কৃত সেই পদ্ধতিতেই এখনো বাণিজ্যিকভাবে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই অ্যান্টিভেনম তৈরি করা হচ্ছে ঘোড়ার রক্তের সাহায্যে। প্রথমে একটি পাত্রে সাপের দাঁত ঢুকিয়ে বিষ সংগ্রহ করা হয়। এরপর 20 ডিগ্রি সেলসিয়াসে সাপের বিষটিকে রেখে জলীয় অংশ আলাদা করা হয়। এরপর ঘোড়ার শরীরে এই বিষ ঢুকিয়ে দেওয়া হয়। এতে ঘোড়ার কিছুই হয় না, প্রাণীটি 2-1 দিন দুর্বল থাকে। ঘোড়ার রক্তে অ্যান্টিভেনম তৈরি হতে 5 থেকে 6 দিন সময় লাগে। এরপর ঘোড়াগুলো থেকে রক্ত সংগ্রহ করে লোহিত ও শ্বেত রক্তকণিকা পৃথক করে শুধু সিরাম নেওয়া হয়। এই সিরাম পরবর্তীতে প্রক্রিয়াজাত করে সাপের বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম বা ভ্যাকসিন তৈরি করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মতে স্থানীয়ভাবে সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা বেশি কার্যকর হয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো যে শিরোনামটি করেছে, শুরুতে যেতে চাই সেটিতে, নতুন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুবিধা কমবে। যেটি আমরা সকলে জানি, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিশ্ববিদ্যালয়গুলোকে আনার পর যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় কর্মসূচিতে আনা হয়েছে এবং প্রতিবাদে আজ থেকে কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধ। এরপর আরেকটি শিরোনাম রয়েছে, জেল পালানোর ঘটনার তদন্ত হয়, শাস্তি শুধুই বদলি। তাছাড়া আরেকটি শিরোনাম করেছে, যেটি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও কাজী আবু মাহমুদ ফয়সালের দুর্নীতির প্রকটভাবে প্রকাশের পর তা নিয়ে চলছে নানা আলোচনা, এবং সেটি নিয়ে একটি শিরোনাম করেছে, দুর্নীতির অভিযোগ দায় সরকারের উপরই বর্তায়। তারপর পরই আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি শিরোনাম করেছে, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রবিবার নতুন অর্থ বছরের বাজেট পাশ হয়, সেটি নিয়ে একটি শিরোনাম করেছে, সংসদে বাজেট পাশ, 7,97,000 কোটি টাকা ব্যয় অনুমোদন, আজ থেকে কার্যকর, বৈশ্বিক মন্দা মোকাবেলা করে উন্নয়ন অব্যাহত রাখা, উচ্চ প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্য। এছাড়া আরও একটি শিরোনাম রয়েছে, বৃষ্টি ঝরবে 6 দিন, পাহাড় ধসের শঙ্কা। তাছাড়া রয়েছে, রাজনৈতিক সম্পর্কের সঙ্গে সহযোগিতাও বাড়বে, জুলাইয়ের 3য় সপ্তাহে প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর। এরপর রয়েছে আজকের পত্রিকাতে একটি শিরোনাম রয়েছে, সরকারপন্থীরাই বসলেন বেঁকে। সেটি হচ্ছে, পেনশনের বিরুদ্ধে একাট্টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী। এই বিষয়টি নিয়ে তারা এই শিরোনামটি করেছে। এছাড়া রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের টাকা ছাড়া কিছুই হয় না। তাছাড়া রয়েছে, বগুড়ার বাজার যেন শায়েস্তা খাঁর আমল। এরপর রয়েছে দৈনিক সমকাল, একই রকম শিরোনাম, যেটি আমরা এর আগে দুটি পত্রিকায় দেখিয়েছি। সেটি হচ্ছে, আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যেটা সর্বজনীন পেনশন প্রত্যয় চালুর যে বিষয়টি রয়েছে, সেটির পরিপ্রেক্ষিতে আন্দোলন চলছে সব বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রয়েছে, কারাবন্দী চাঞ্চল্যকর মামলার আসামিদের দাওয়াত জঙ্গিদের। রয়েছে, রামচন্দ্রপুর খালে রাম রাজত্ব। এরপর পরই রয়েছে দৈনিক ইত্তেফাক, সেখানেও একই রকম একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সর্বজনীন পেনশনে আপত্তি, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্দোলনে, ক্লাস পরীক্ষা বন্ধ। এছাড়া রয়েছে, বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয়, বললেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।